আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। এসএসসি পরীক্ষায় ফেল করায় গাইবান্ধা ও বরিশালে 3জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ফল প্রকাশের পর গাইবান্ধা সদরের লাবণী আক্তার এবং পলাশবাড়িতে আরও একজন শিক্ষার্থী আত্মহত্যা করে। এদিকে বরিশালে এসএসসি পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা করেছে অর্পিতা মাতব্বর নামে একজন শিক্ষার্থী। আশানুরূপ ফল না হয় আত্মহত্যার চেষ্টা করেছে অপর একজন ছাত্রী। বরিশালের ঘটনা দুটি ঘটেছে হিজলা উপজেলার খুলনা গোবিন্দপুর গ্রামে এবং গোয়াবাড়িয়া গ্রামে। আত্মহত্যার চেষ্টাকারী শিক্ষার্থীকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্রুত নির্বাচনী প্রস্তুতির কাজ শেষ করে ভোটের পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর যুক্তরাষ্ট্রের 35% শুল্ক আরোপের বিষয়ে দর কষাকষির আলোচনায় যোগ্য ব্যক্তিদের রাখার পরামর্শ তার। জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে এবং ডিওএজের আলোচনায় এসব কথা বলেন বিএনপি নেতা। অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আওয়ামী লীগকে নির্বাচনের স্পেস দিতে আন্তর্জাতিক চক্রান্ত চলছে। ইমরুল হাসানের রিপোর্ট। 24-এর গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষকে এই অনুষ্ঠানে ফেসিবাদী শাসন আমলে সাংবাদিক নির্যাতনের আলোকচিত্র প্রদর্শন করা হয়। আলোচনায় বক্তারা রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিগত 16 বছরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাংবাদিকদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল বলে উল্লেখ করেন। মির্জা ফখরুল বলেন, কোনো মহল থেকে বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে উপস্থাপন করা হচ্ছে। সংস্কার চলমান প্রক্রিয়া মন্তব্য করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছেই সব চাচ্ছে কেউ। তিনি বলেন, দেশের মানুষ নির্বাচন চায়, বিএনপির চাওয়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন। ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার। আর এই ডিজার্ভস থ্যাঙ্কস ফর দ্যাট। আমরা আশা করব যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবে। আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়। মির্জা ফখরুল বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর 35% অতিরিক্ত শুল্ক আরোপ নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। এই পোশাক শিল্পের উপরে যদি 35% ট্যারিফ আসে, তাহলে এই পোশাক শিল্প মাটিতে শুয়ে উঠতে পারবে। আরো অনেক বেশি মনোযোগ দিয়ে সবচেয়ে যোগ্য ব্যক্তিদের এই সম্পর্কে বার্গেন করা নিয়ে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার প্রয়োজন ছিল। তো সময় বোধহয় এখনো চলে যায়নি, এখনো সময় আছে এই বিষয়গুলো আলোচনা করে আমাদের ইন্ডাস্ট্রিগুলো বেঁচে থাকে। জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেন, প্রশাসনের স্বৈরাচারের দোসররা থাকায় নতুন বাংলাদেশ নির্মাণ বাধাগ্রস্ত হচ্ছে। অত্যাচারী শাসকের একটা চরিত্রকে ফ্যাসিজম বলে। এই মানসিকতা, এই চরিত্র, এই আদর্শকে যারা এখনো লালন করেন তারা কিন্তু দেশে আছেন। নির্বাচন নিয়ে চক্রান্ত চলছে বলে মন্তব্য করেন তিনি। পরাশক্তির আমাদের দেশে নির্বাচন আর সরকার পরিবর্তনের সময় আসলে পরাশক্তি যে খেলা হয়, সে খেলাও আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি। নতুন সব তত্ত্ব আসতেছে, ইনক্লুসিভ। আওয়ামী লীগকে ইলেকশনে স্পেস দেওয়ার জন্য কোন কায়দায় একটা ইনক্লুসিভ ইলেকশন, রিফাইন্ড আওয়ামী লীগ, নানান ফিলোসফির নামে বাংলাদেশে নতুন কোনো দরজা ওপেন করার একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে, এদেশের মানুষকে ইউজ করে, কোনো পলিটিক্যাল শক্তিকে ব্যবহার করে। এ ব্যাপারে আমাদেরকে কিন্তু সাবধান হতে হবে। বি অ্যালার্ট। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের শহীদ সাংবাদিক পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। 48 কোটি টাকার নতুন প্রকল্প নিয়ে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবে নির্বাচন কমিশন। জনপ্রতি 700 টাকা খরচ করে 1 মাস আগে এসব ব্যালট পৌঁছাবে প্রবাসীদের হাতে। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে ইসির বৈঠক শেষে এসব তথ্য জানান কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল। হাসান মাহমুদের রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে আগারগাঁ নির্বাচন ভবনে অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনের বৈঠক। সভায় গণপ্রতিনিধিত্ব আদেশ, নির্বাচন কর্মকর্তা বিশেষ আইন, হলফনামা, ইসি সচিবালয় আইন, দল নিবন্ধন অগ্রগতি, ভোটার তালিকা হালনাগাদ, সীমানা নির্ধারণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসীদের অনলাইনে নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। অনলাইন নিবন্ধনের জন্য একটি প্রকল্প নেয়ার কথাও জানান তিনি। ইনশাআল্লাহ প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। আমাদের পোস্টাল ব্যালটেও কিন্তু কিছু চ্যালেঞ্জ আছে, সম্ভাব্য ওয়েস্টেজ রেট। ব্যালট পাঠালাম,
কিন্তু সেই ব্যালট ভোট হয়ে ফেরত আসলো না। আর কিছু কিছু ফেরত আসলো সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে, তার মানে এটা আর কাউন্ট হলো না। একটা পোস্টাল ব্যালট ডাক বিভাগের মাধ্যমে যদি আমরা করতে যাই, আমাকে রাফ যেটা ধারণা দেওয়া হয়েছে অন অ্যান এভারেজ 700 টাকা লাগবে। বৈঠকে সিদ্ধান্ত হয় স্থানীয় নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম ব্যবহার করা হবে না। পৃথক কমিটি গঠনের মাধ্যমে ইভিএম এর বিষয়টি নিষ্পত্তি করা হবে বলে জানান নির্বাচন কমিশনার। আর আমরা যে 44,66,000 ভোটারের কথা বলছি, এরা কিন্তু গত জানুয়ারির 1 তারিখে ভোটার ছিলেন। ওনারা ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলেন, ওনারা নিবন্ধিত হন নাই। সুতরাং তাদেরকে তালিকাভুক্তি করার জন্য কোনো আইনি বাধা নাই। জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়েও বিভিন্ন আলোচনা হয় বৈঠকে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, গণঅভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো ক্ষমতার ভাগাভাগি নিয়ে এতটাই ব্যস্ত যে তারা গণঅভ্যুত্থানকে স্বীকারই করতে চায় না। বিকেলে নড়াইলে দলের পথসভায় তিনি কথা বলেন। এদিকে মাগুরায় পথসভায় দেশের মৌলিক সংস্কার এবং নতুন সংবিধান নিয়ে টালবাহানা চলছে বলে অভিযোগ করেন তিনি। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রার নবম দিন নড়াইলে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি। পুরাতন বাস টার্মিনাল এলাকায় বক্তব্য রাখেন দলের আহ্বায়ক। বলেন, একটি বৈষম্যহীন সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্যই গণঅভ্যুত্থান হয়েছিল। নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে দেশবাসীর সহযোগিতা চান তিনি। আমরা সেই তরুণেরা যারা কখনো আপোষ করিনি, যারা কখনো লোভ করিনি, আমরা সর্বদা দেশের মানুষের জন্য, আপনার অধিকারের জন্য আমরা কাজ করেছি, আমরা সামনেও কাজ করে যেতে চাই। আমরা চাই আপনারা আমাদের উপরে গণঅভ্যুত্থানের সময় যে আস্থা রেখেছিলেন, আপনারা আমাদের উপর আবার আস্থা রাখুন। খবর পেয়েছি এ সময় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী সহ অনেকে বক্তব্য রাখেন। এর আগে মাগুরায় গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা জুলাই সনদ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, দেশের মৌলিক সংস্কার ও নতুন সংবিধান নিয়ে টালবাহানা চলছে। নতুন বাংলাদেশ গড়তে ফ্যাসিজমের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন তিনি। আমাদের দেশটাকে করতে হবে। এই জুলাই গণঅভ্যুত্থানের পরে যে বাংলাদেশ বিনির্মাণের লড়াই এখন শুরু হয়েছে, এই সংকটগুলো চলমান আছে গণঅভ্যুত্থানের পরেও, যে আমরা একটি নতুন সংবিধানের জন্য এখনো কাজ করতে পারছি না। দেশের মৌলিক সংস্কারের জুলাই সনদ নিয়ে এখনো টালবাহানা চলতেছে। আমরা মাগুরাবাসীকে বলতে চাই, আপনারা সোচ্চার হন। দুপুরে শহরের বায়না মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জুলাই আগস্টে হতাহত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এনসিপির নেতারা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। জুলাই ঘোষণাপত্র রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়ার যোগ্য, তবে সংবিধানে অন্তর্ভুক্তি চায় না বিএনপি। অন্যদিকে এনসিপি সাংবিধানিক স্বীকৃতি দিয়ে জুলাই ঘোষণাকে মূলনীতি ধরে রাষ্ট্র পরিচালনার দাবি জানিয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান বিচারপতি নিয়োগ নিয়েও আলোচনা হলেও চূড়ান্ত ঐক্য হয়নি। নাহিদ প্রিন্সের রিপোর্ট। নিয়ে যাওয়ার লক্ষ্যে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের 11তম দিনের বৈঠকে বসে দেশের শীর্ষ রাজনৈতিক দলগুলো। আলোচনায় উঠে আসে প্রধান বিচারপতির নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থার বিভিন্ন বিষয়ে। আলোচনায় বিএনপির পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়, তবে সংবিধানে অন্তর্ভুক্তি নয়, যদিও এ নিয়ে ভিন্নমত পোষণ করেছে এনসিপি। কনস্টিটিউশনকে কনস্টিটিউশনের জায়গায় থাকতে হবে। লেজিটিমেসি দেওয়ার জন্য, ধারণ করার জন্য চতুর্থ তফসিলে যদি আনতে হয়, ঐকমত্য হয়, তাহলে পরে এখানেই সেফটি হিসাবে ক্রান্তিকালীন বিধানের সাথে আমরা গভর্নমেন্টের লেজিটিমেসি প্লাস জুলাই গণ অভ্যুত্থানের সেই ইমোশনকে, চেতনাকে, সেই ঘোষণাকে আমরা ওখানে এমবডিড করতে পারি। রাষ্ট্র পরিচালনার মূলনীতির জায়গায় জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি এবং কার্যকারিতা নিশ্চিত করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সব দল একমত হলেও বিচার বিভাগের ভূমিকা ও কাঠামো নিয়ে আলোচনা এখনও অমীমাংসিত। আগামী সপ্তাহে আমরা জরুরি অবস্থার বিধান সংক্রান্ত বিষয়ে একটা সিদ্ধান্তে আসতে পারব। আলোচনায় অগ্রগতি হচ্ছে। জরুরি অবস্থার ঘোষণাকে যেন কেউ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে এদিন নীতিগত ঐক্যের কথা জানান নেতারা। জরুরি অবস্থার সময় মৌলিক অধিকারগুলো ক্ষুণ্ণ করা হয়। আমরা বলেছি জরুরি অবস্থার সময় বর্তমানে যে আর্টিকেল 36, 37, 38, 39, 40 এবং 42 নাম্বার যে অধিকারগুলো ক্ষুণ্ণ করা হয়, আমরা বলেছি মৌলিক অধিকার যেন ক্ষুণ্ণ না করা হয়। মন্ত্রী পরিষদ করবে না সংসদীয় কমিটি করবে, আবার কেউ কেউ বলেছে ফুল পার্লামেন্টের অধিবেশনে করবে।
তা আমরাও বলেছি, ঐক্যমত্য কমিশন একই কথা বলেছে, সারা দেশ থেকে এই জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষাপট তৈরি হলে সংসদ সদস্য অধিবেশন করে আলোচনা করে আসলে জরুরি অবস্থা ঘোষণাটা ডিফিকাল্ট। অমীমাংসিত বিষয়গুলো নিয়ে সামনের সপ্তাহে আবারও দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে কমিশন। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবিতে ঢাকা রংপুর মহাসড়কের থানা চতুরঙ্গ মোড়ে 2 ঘণ্টা অবরোধ করে স্থানীয় জনতা। দুপুরে আদিবাসী পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করে কর্মসূচিতে যোগ দেন। এর আগে উপজেলার সাপমারা ইউনিয়নের সাঁওতাল পল্লী থেকে একটি মিছিল নিয়ে উপজেলা চত্বরে আসে সাঁওতালরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাক্ষাৎ না পাওয়ায় মহাসড়কে অবস্থান নেয় তারা। পরে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ ঘটনাস্থলে গিয়ে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। অতীত থেকে শিক্ষা নিয়ে এবার আন্তর্জাতিক বিপণন প্রতিষ্ঠানগুলোর কাঁধে বিপিএল এর দায়িত্ব সঁপতে চায় বিসিবি। এজন্য দফায় দফায় গত 11 আসরে যেসব ফ্র্যাঞ্চাইজিগুলো খেলেছে বা চলে গেছে বিতর্ক মুক্ত সবার সঙ্গেই বসবে বিপিএল গভর্নিং কাউন্সিল। সব ঠিক থাকলে জাতীয় নির্বাচনের আগে বিপিএল করতে চায় বোর্ড। সেটা সম্ভব না হলে মে মাসে আইপিএল এর সঙ্গে সংঘর্ষের কথা মাথায় রেখেই সূচি সাজানোর বিকল্প ব্যবস্থা মাথায় রেখেছে তারা। রিপোর্ট বর্ষণ কবিরের। বৃহস্পতিবারের জরুরি এই সভায় বিপিএল ছাড়াও বিসিবির সামনে ইস্যু ছিল টেলিভিশন স্বত্ব নিয়ে আলোচনা। সভার মধ্যপথে এসে গণমাধ্যমের সামনে বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান জানিয়ে গেছেন, বিপিএল এর আয়োজনে আন্তর্জাতিক ইচ্ছা প্রকাশ পত্র চেয়েছেন তারা বিজ্ঞাপনের মাধ্যমে। 2012 ও 13 সালে গেম অফ স্পোর্টস আন্তর্জাতিক মার্কেটিং এজেন্সি হিসেবে শুরু করে জন্ম দিয়েছিল একের পর এক বিতর্কের। সেই শিক্ষা থেকে এবার যারা দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়মিত আয়োজন করছে, এমন প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে সেরাটাকেই বেছে নিতে চায় বিসিবি। ভুলটা বিসিবির, আমাদের এটা স্বীকার করতেই হবে, কারণ অনভিজ্ঞ একটা কোম্পানিকে যারা কোনোদিন এ ধরনের টুর্নামেন্ট করেননি, তার ভাবমূর্তি কীভাবে রাখতে হয় সেটা জানেন না, সে ধরনের কোম্পানিকে দিলে তো বিসিবি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। একটা ফাইন্যান্সিয়াল মডেল আমরা করছি, উই মে নট বি কারেক্ট। আমরা যখন যে কনসালটেন্ট সার্ভিসকে নেব, তারা হয়তো আমাদেরকে আরও অনেক নতুন রেভিনিউ স্ট্রিম দেখাতে পারে। বিপিএল সূচি সাজানোর মধ্যে জাতীয় নির্বাচন ও বিসিবি নির্বাচনও বড় প্রতিবন্ধকতা হয়ে উঠতে পারে, তাই বিকল্প সময় নিয়ে চিন্তা করে রেখেছে সংশ্লিষ্টরা। যদি সরকারিভাবে বাহ্যিক অবস্থায় আমরা ডিসেম্বর জানুয়ারি না করতে পারি, তাহলেও আরেকটা স্লট আমাদের কাছে থাকতে পারে, সেই স্লটেও হতে পারে। আমাদের আগামী জানেন যে আমাদের ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো আছে, মে মাসেও আমরা খালি আছি। এখন পর্যন্ত আমরা যে শিডিউল আছে সেই শিডিউলে হবে, সেটা নিয়ে আজকে কোনো আলাপ হয়নি, বাট ইট ইজ অ্যাকচুয়ালি আমরা ওইটা নিয়েও প্রোগ্রেস হচ্ছে। আন্তর্জাতিক সূচির টিভি প্রচার সত্ত্বের 2 বছরের জন্য যে লক্ষ্য, সেটা নানা কারণে অগাস্টে নতুন করে শুরু করবে বিসিবি। বোর্ডের পরিষ্কার কথা, বাজারের অবস্থা ভালো না থাকায় পদে পদে পরিকল্পনা বদলাতে হচ্ছে তাদের। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। অনূর্ধ্ব 19 ক্রিকেটের খবর। বিশ্বকাপ প্রস্তুতির জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ এবং জিম্বাবুয়েতে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের প্রস্তুতি নিতে এই দুটি সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে নিয়ে চলতি মাসে 23 জুলাই মাঠে গড়াবে ত্রিদেশীয় সিরিজ। রাউন্ড রবিন লিগ ফরম্যাটে খেলা হবে, যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে 3 বার করে মুখোমুখি হবে। সব মিলে মোট 9টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা 2 দল লড়বে শিরোপার জন্য। আর এই ত্রিদেশীয় সিরিজের আগে 15 জুলাই থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা। আসন্ন এই দ্বিপাক্ষিক সিরিজ এবং ত্রিদেশীয় সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আমরা যে কতগুলো ক্যাম্প করছি, যে আগের যে এখন এর আগে সিরিজের আগেই এই ক্যাম্পগুলোতে দেখা যাচ্ছে যে মিডল অর্ডারে যে আমাদের একটা দুর্বল ছিল, এবং ক্যাম্পেও অনেক মিডল অর্ডার ব্যাটসম্যান অনেক ভালো টাচে আছে। রিজান, আবদুল্লাহ অনেক ভালো ভালো টাচে যারা মিডল অর্ডার ব্যাটসম্যান। আলিফ নিউ আমাদের যত নিউ একটা কামার আসছে, তো ওরা অনেক ভালো টাচে আছে। ইনশাল্লাহ দেখা যাক কি হয়। এ ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।